ভারতের দালালি করে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, হুঁশিয়ারি গয়েশ্বরের। শেখ হাসিনার জনসমর্থন শূন্যের কোটায় মন্তব্য নেতাদের। ভারত পরীক্ষিত বন্ধু হলেও তাদের দয়ায় ক্ষমতায় নেই আওয়ামী লীগ। ওবায়দুল কাদেরের মন্তব্য নৈরাজ্য করলে বিএনপিকে ডাবল শিক্ষার হুঁশিয়ারি। গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতা দখল করতেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। টুঙ্গিপাড়ায় বললেন প্রধানমন্ত্রী, সমবায় উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়ার তাগিদ। ডলারের দাম 7 টাকা বাড়ানোয় জ্বালানি খাতে বাড়তি চাপের আশঙ্কা প্রতিমন্ত্রীর। আমদানি রপ্তানিতে ডলারের রেট আলাদা করার দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবেশীর দালালি করে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির রিমোট কার হাতে আছে তা জানিয়ে গয়েশ্বর ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন, আওয়ামী লীগের রিমোট কার হাতে? দলটির নেতারা বলেছেন, আওয়ামী লীগ লুটপাট আর ভোট চুরির যে সংস্কৃতি চালু করেছে, জনগণ তা মানবে না। গণতন্ত্র রক্ষায় সবাই একসাথে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার সহ সকল রাজবন্দীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিল করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। নানান দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে রাখে নয়াপল্টন এলাকা। মিছিল পূর্ব সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনার জনসমর্থন এখন শূন্যের কোটায়। দেশ নিয়ে, গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। একটু আগে দেখলাম ওবায়দুল কাদের নাজাসকে বলছে বিএনপি চলে রিমোট কন্ট্রোল। হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলে চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নয়। করবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, না অজিত দুবালের হাতে, না রয়েল চিফের হাতে? ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। কাদের সাহেবের কথায় মনে হয় ডেমোক্রেসি মিন্স by the India, for the India, of the India। আর শেখ হাসিনার জনসমর্থন শূন্যের কোঠায় প্রতিবেশীদের দালালি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণকে ভয় পায় বলেই ডামি নির্বাচন করে আবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনও বর্জন করে জনগণ দেখিয়ে দিয়েছে এই সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা নেই। আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে, কি করে এই স্বৈরাচারকে পতন করতে হবে। আমাদেরকে নতুন করে শিখাতে হবে না। আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা করণীয় সবকিছু করা হবে ইনশাআল্লাহ। এই দেশকে যদি বাঁচাতে চান, এই যে রিকশাওয়ালা ভাইরা আছেন, গরিব মানুষরা আছেন, ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, নিজেরা বেঁচে থাকতে হইলে পেটে যদি ভাত দিতে চান, পরনে যদি কাপড় রাখতে চান এবং আপনার ধর্ম যদি ঠিক মতো করতে চান, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ, একেবারেই নিশ্চুপ, কেউ নাই। উনি বললেন যে 35%-এর মতো ভোট পড়েছে, কিন্তু জনগণ দেখছে, সবাই দেখছে, মিডিয়া দেখছে যে কত পড়েছে। আবার একদিন পরে বলছেন যে ধান কাটা চলছে, তো বড় ধান কাটা চলছে, এই কারণে একটু লোক কম হয়েছে। এই ধরনের তামাশা, এই ধরনের জুয়ার চুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছে। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না, এটা চলতে পারে না। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটেঙ্গেল মোড় হয়ে ফকিরাপোল ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। নৈরাজ্য করলে এবার বিএনপিকে ডাবল শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ভারত বা কারো দয়ায় ক্ষমতায় নেই, বরং বিএনপি আমেরিকাকে খুশি করতে ফিলিস্তিন প্রসঙ্গে নিশ্চুপ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রকুনুজ্জামানের রিপোর্ট। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সমাবেশকে আবারও নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টির পয়তারা উল্লেখ করে আওয়ামী লীগের প্রস্তুতির কথাও জানান দলের সাধারণ সম্পাদক। কিন্তু নৈরাজ্য করবে, একবার তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডাবল শিক্ষা হয়ে যাবে। আমরা বসে নেই, আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা লড়ব শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপিকে অবাস্তব ইস্যু কর্মসূচি থেকে সরে আসার আহ্বানের পাশাপাশি প্রথম দফা উপজেলা নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন ওবায়দুল কাদের। চলমান পরিস্থিতিতে বিএনপি এবং সাম্প্রদায়িক কিছু সংগঠনের ভোট বর্জনের প্রেক্ষাপটে যেই টার্ন আউট এবং যেই রেজাল্ট, একটি ক্যাজুয়ালিটি, প্রাণহানির একটি ঘটনাও বাংলাদেশে নাই। তাহলে এই কৃতিত্বটা নির্বাচন কমিশন, প্রশাসন, সরকারকে দিতে হবে। ভারত প্রসঙ্গে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি বিএনপি আমেরিকাকে খুশি করতেই ফিলিস্তিন নিয়ে চুপ বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির বয়স্কর বলে ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু, কিন্তু ভারতের দয়ায় আমরা ক্ষমতায় বসি। সে বলে, তারেক রহমান, আমাদের ক্ষমতার দরকার, ক্ষমতার জন্য আমেরিকাকে দরকার, ফিলিস্তিন দিয়ে আমরা ক্ষমতা আসতে পারবো না। এ হলো তাদের অ্যাটিটিউড। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও সরকার অর্থনীতি স্থিতিশীল ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফলতা দেখাচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। স্থিতিশীল অবস্থানে আছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। স্বাবলম্বী হতে সমবায়ের মাধ্যমে দেশজুড়ে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের ভাগ্য বদলাতে চায়নি, স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শুক্রবার সকাল 10টায় সড়কপথে টুঙ্গিপাড়া পৌঁছেই জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরা। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। এই সমিতির উপদেষ্টা তিনি। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবন মানের উন্নতি সাধন করেছে সরকার, অথচ 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জনগণের জন্য কিছুই করা হয়নি। কৃষক কিষানি তারা একটা ভাগ পাবে, যারা শ্রম দেবে, জমির মালিক যারা তারা একটা ভাগ পাবে, আর সরকারের ভাগটা থাকবে সমবায়ের কাছে, যাতে সমবায় ওই জমি পুনরায় চাষ করবার সব রকম ব্যবস্থা নিতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে সমবায়ের কাছেও একটা ভাগ থাকবে, যাতে করে ফসল আরো বেশি অধিক পরিমাণে উৎপাদন হতে পারে। জাতির পিতা মাথাপিছু আয় যেটুকু বৃদ্ধি করেছিলেন, সেই $92 থেকে তিনি $270 পর্যন্ত বাড়িয়েছিলেন। পরবর্তীতে একটানা দেখা যাচ্ছে শুধু মানুষের আয় কমেই যাচ্ছে, কোনো সাধারণ মানুষের আয় বাড়েনি। কারণ জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা নিয়েছিল তারা কিন্তু মূলত পক্ষে কোনো গণতান্ত্রিক ধারণা না, তারা ক্ষমতা দখল করেছিল জাতির পিতাকে হত্যা করে, এবং তারা এই দেশের মানুষের ভাগ্য করতে চায়নি।
আমাদের স্বাধীনতাটাকে ব্যর্থ করতে চেয়েছিল। আবহাওয়া সহ তথ্য প্রযুক্তির সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণে সরকার ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটাও আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। ভবিষ্যতে আমাদের মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে এবং এই বয়স হয়ে গেলে কারোর উপর মুখোমুখি যাতে না হতে হয়, তার জন্য এই ব্যবস্থা করেছে। চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না, এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে, অন্যকে কাজ দেবে। ঠিক সেই কথা মাথায় রেখে যুব সমাজের জন্য সেই ব্যবস্থাটাও রাখা আছে। অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। পরে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সুবিধা বঞ্চিত সদস্যদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ডলারের দাম 7 টাকা বাড়ানোয় বিদ্যুৎ জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। বিদ্যুৎ খাতে বকেয়া চাপ সামলাতে বছরে 4 থেকে 5 বার দাম সমন্বয় করার প্রক্রিয়া চালু রাখার কথাও বললেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বিদ্যুৎ জ্বালানিতে সরকারি বেসরকারি খাতের পাওনা 40,000 কোটি টাকা ছাড়িয়েছে। টালমাটাল ডলার বাজারের কারণে লোকসানের মুখে বেসরকারি উৎপাদন। এমন পরিস্থিতিতে ডলারের দাম 7 টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে জ্বালানি আমদানি ও উৎপাদন খাতে খরচ বেড়ে বিদ্যুৎ জ্বালানিতে আর্থিক ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর। এটা ভালো প্রশ্ন। আমি মনে করি যে খুবই চাপ সৃষ্টি করবে, কারণ আমরা তো 110 টাকা দরে দিচ্ছিলাম, এখন 60 টাকা বেড়ে গেছে। যারা এখন তেল কেনার জন্য আগে এলসি করে ফেলছে 110 টাকার হিসাবে, তাদেরটা গিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে 117 টাকা। এটা একটা বড় জিনিস। এটা আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি, বিষয়টা সলিউশন করতে হবে, আমাদের পক্ষ থেকেও সলিউশন করতে হবে এটা। আর দ্বিতীয় কথা হলো, এখন তো নির্ধারিত হয়েছে ডলার, উপায় নাই, সেই জায়গাটা আমাদের ব্যবস্থা করতে হবে। খরচ আমাদের বেশি পড়বে। অনেকে বলে যে 2016-তে খরচ একরকম ছিল, এখন খরচ বেশি কেন? মাথার মধ্যে এতটুকু নাই যে 2000 ওই সময়ে ডলারের দাম কত ছিল, 80 টাকা, আর এখন কত দাম। এখন এই ডলারের অ্যাডজাস্টমেন্টের জন্য তাদেরকে যখন আমরা বাংলা টাকা দিই, তারা তখন তাদের ব্যাংকে এটা পেশ করে তারা ডলার দিয়ে বিদেশে পাঠায়। আমাদের দেশে আইনই আছে। আইন হলো, যে পরিমাণ ইনভেস্টমেন্ট করবে তার সমস্ত টাকা সে রিপ্যাট্রিয়েট করতে পারবে। ইনভেস্টমেন্টে আমাদের একটা আইন আছে, তার সম্পূর্ণ পরিমাণ তার খরচের টাকা সে রিপ্যাট্রিয়েট করতে পারবে, ইভেন কি তার লাভের অংশ রিপ্যাট্রিয়েট করতে পারবে। এটা আমাদের ইনভেস্টমেন্টের লয়ে আমাদের বলা আছে। তো সেই সুযোগ তো আমাদের দিতে হচ্ছে তাদেরকে, নাহলে তো তারা ইনভেস্টমেন্ট করবে না। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম প্রতি মাসেই কমানো বাড়ানোর প্রক্রিয়া চালু রয়েছে। প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ খাতেও বছরে কয়েক দফায় দাম সমন্বয়ের পরিকল্পনা রয়েছে সরকারের। আমাদের মেইন যুক্তি হলো বকেয়া পেমেন্ট করা। গ্যাস বিদ্যুতের এটা সমন্বয় চলমান, প্রাইস এখন অ্যাডজাস্টমেন্টে থাকবে সবসময়, প্রতি মাসে বাড়বে কমবে। এটা হলো তেলের ব্যাপারে। আর বিদ্যুতের ব্যাপারে আমরা সমন্বয় করব। ডলারের দাম বৃদ্ধি হয়েছে, আমাদের ভর্তুকির অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলি করতে গিয়ে আমরা বছরে বিদ্যুতের প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রায় 4 থেকে 5 বারের মতো করব। তাপমাত্রা বাড়লেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থাপনায় বাড়তি নজর দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ। যেটা আমাদের রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। শুধু নতুন নতুন নীতি নয়, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আর্থিক খাতে সুশাসন ফেরানো অসম্ভব। ডলারের বিনিময় হার এবং ব্যাংক ঋণের সুদহার নীতি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। সঠিকভাবে নীতি বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা আছে বলে মনে করেন তারা। তবে ডলারের রেট আমদানি রপ্তানি পর্যায়ে আলাদা করা না হলে উৎপাদন খরচ বাড়ার শঙ্কায় উদ্বিগ্ন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। মূল্যস্ফীতির জাতাকলে জীবন যখন অস্থির, টালমাটাল ডলারের বাজার রিজার্ভ ঠেকেছে তলানিতে। সামলে উঠতে একের পর এক নীতি সহায়তার আশ্রয় নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কোনো কিছুই যখন ব্যাটে বলে মিলছে না, এমন পরিস্থিতিতে ডলারের বিপরীতে
টাকার বড় অবমূল্যায়ন করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। সেই সাথে প্রত্যাহার করে নিয়েছে 10 মাস আগে চালু করা স্মার্ট সুদহার পদ্ধতি। এক লাফে ডলারের দাম 7 টাকা বাড়ানোকে অস্বাভাবিক বলছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। একটা খুব অস্বাভাবিক জাম্প। ন্যাচারালি ইম্পোর্ট কস্ট বাড়বে, আপনার ইম্পোর্ট কস্ট বাড়লে আপনার জীবনযাত্রা মানের উপরে রিফ্লেকশন হবে, উৎপাদনে এটা রিফ্লেকশন হবে, উৎপাদনে যে রিফ্লেকশন হয় তাহলে এক্সপোর্টের উপর পড়বে, রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড। বিষয়টিকে মোটেই অস্বাভাবিক মনে করছেন না অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে নতুন মোড়কে পুরনো পণ্য উল্লেখ করে এটি বাস্তবায়নে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। বাংলাদেশে এভরিথিং ইজ পলিটিক্যাল, আলটিমেটলি ওইখান থেকেই সব ঠিক হয়। সেই জায়গাটায় যদি আমি ঠিক করে না আসি এবং এরা যদি যে ওইখানে যে তদবির করে ওটাকে চেঞ্জ করে দেয়, তাহলে সেন্ট্রাল ব্যাংকের মানে মুখটা কোথায় থাকবে? ডলারের এই বৃদ্ধিটা এটার কোনো বাজারে কোনো প্রভাব পড়বে না। এটা বাড়ার মূল কারণ কিন্তু অর্থনৈতিক চাহিদা নয়, সরকারের চাহিদা। সরকার প্রচুর বড় করবে এই মে মাসে এবং জুন মাসে, প্রচুর 60-70-80 হাজার কোটি টাকা বড় ধার নেবে ব্যাংকের থেকে। এই টাকাটা আসবে ব্যাংক থেকে, কাজে ইন্টারেস্ট রেটের উপর একটা বিশাল চাপ আসবে এবং ইন্টারেস্ট রেট ফ্রি হয়ে যাওয়াতে ইন্টারেস্ট রেট বেশি বেশি বেড়ে যাবে। এখানে সরকারকে তার বড়িং কমাতে হবে। ব্যাংক ঋণের সুদহার বাজার ভিত্তিক করা এবং ডলারের রেট বাড়ায় উৎপাদন খরচ বৃদ্ধির শঙ্কায় ব্যবসায়ীরা। তবে স্বল্প মেয়াদে এর সুফল না মিললেও বিশ্লেষকরা দীর্ঘমেয়াদে ভালো ফলাফলের আশা করছেন। আইএমএফ কখনোই কোনো দেশের ভালোর জন্য কোনো প্রেসক্রিপশন দেয়নি। তো আইএমএফ এর এই $4 বিলিয়ন জন্য এত শর্ত আমাদেরকে নাকে খত দিয়ে এত শর্ত মানা, এটা আমাদের কাছে কোনোভাবেই সঠিক বলে মনে হচ্ছে না। তো আমার যদি কস্টিং বেড়ে যায়, আমি যদি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা আমি থাকতে না পারি, তাহলে আমার রপ্তানি কমে যাবে। যারা এই বর্ধিত ঋণের বোঝা নিয়ে ব্যবসা করতে চায় না, তাদেরকে সেফ একটা এক্সিট পলিসি তাদের জন্য রাখা উচিত। এই রেপো রেট তো কয়েকবার বাড়ানো হয়েছে, তারপরেও তো মূল্যস্ফীতি 10%-এর কাছাকাছি রয়ে গেছে। মূল্যস্ফীতির কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তার কারণ হচ্ছে যে শুধু মুদ্রানীতি সংকোচন করলে হবে না, আপনার এখানে রাজস্ব নীতিকেও সংস্কার করতে হবে সাথে সাথে। নীতি বাস্তবায়নে আর্থিক খাতে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা জরুরি বলেও মনে করেন এই বিশ্লেষক। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশকে যারা বিভিন্ন সময় সবক দিয়েছে তাদের দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি কি তা সবাই দেখতে পাচ্ছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈশাখী উৎসব অনুষ্ঠানে দাবি করেন মন্ত্রী। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর দমন নিপীড়নের সমালোচনা করে মন্ত্রী বলেন, মানবাধিকার পরিস্থিতি উন্নতির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের সামান্য ঘটনাতেও যারা বিভিন্ন সময় উদ্বেগ জানিয়েছেন তাদের উচিত নিজের দেশের ব্যাপারে মনোযোগ দেয়া। এ সময় উপজেলা নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি ভোট বর্জনের ডাক দেওয়ার পরও যে পরিমাণ ভোট পড়ছে তা সন্তোষজনক। বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে, সে বিক্ষোভকেও পুলিশ যেভাবে দমন করছে, আজকেই পত্রিকার বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকার পাতায় সেই ছবি ছাপানো হয়েছে। সুতরাং মানবাধিকার কোনো জায়গায় পারফেক্ট নয়। আমাদের দেশে অনেক দেশের তুলনায় মানবাধিকার অনেক ভালো। আমাদের দেশে ছাত্ররা বিক্ষোভ করলে যেভাবে অন্যান্য দেশে এখন দমন করা হচ্ছে, আমাদের দেশে সেভাবে দমন করা হয়নি অতীতে। অস্থির কাঁচা বাজার, প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মশলার বাজারেও আগুন। কোরবানি ঈদ সামনে রেখে দাম আরও বাড়ার আভাস বিক্রেতাদের। বেড়েছে সব ধরনের মুরগির দাম। এদিকে সরবরাহ বাড়লেও দাম কমার সুখবর নেই মাছের বাজারে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজারে সবজির কোনো ঘাটতি না থাকলেও দাম আকাশচুম্বী। 40 টাকার কাঁচামরিচ আর বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়। 20 টাকার টমেটো, করলা কিনতে বাড়তি 30 টাকা গুনতে হচ্ছে। শসা, বেগুন, পটল আর লাউয়ের মতো পণ্য কিনতে হচ্ছে বাড়তি 20 থেকে 30 টাকায়। ছুটির দিনে বাজারে এসে দিশেহারা অবস্থা ক্রেতাদের। কাঁচামরিচের দাম ছিল 80 টাকা, এর দাম হয়েছে 140 টাকা। টমেটো ছিল 15 টাকা, এখন হয়েছে 50 টাকা। পেঁপে কিনছি 40 টাকা, এখন এটা আজকে কিনলাম 80 টাকা। বাজার করে খুব কষ্ট হয়, মানে আসলে যারা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করে বা চাকরি করে ব্যবসা করে, যাদের যে নির্দিষ্ট পরিমাণ ইনকাম, আসলে দিন শেষে তারা আসলে খুব নাবিশ্বাস, মাসের শেষ দিকে এসে আসলে তাদের আসলে খুব কষ্ট হয়।
তেল, ডাল আর আটার দাম নতুন করে না বাড়লেও ঊর্ধ্বমুখী মশলার বাজার। কোনো কোনো মশলা বেড়েছে কেজিতে 1000 টাকা পর্যন্ত। তবে কেজিতে 10 টাকা কমেছে চিনির দাম। 620 টাকা জিরা, 650। এলাচি ছিল 2200-2300 টাকা, নর্মাল এলাচি এখন 3000-3200 টাকা। টানাটানি শুধু একটু না, অনেক বেশি হয়। মাস শেষে গিয়ে দেখা যায় যে অফিসে যাওয়ার রিক্সা ভাড়াও নেই, রিক্সা ভাড়া বাস ভাড়া যায় বলেন, এটাও থাকে না, হেঁটে যেতে হয়। মাছের বাজারে সরবরাহ স্বাভাবিক। বিক্রেতারা বলছেন দেশি মাছের দরও কমেছে কেজিতে 1 থেকে 200 টাকা। তবে ক্রেতারা মানতে নারাজ। শোল মাছ ব্যস্ত আছি 700 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 800, 850। যে মাছ আগে ছিল 250, সে মাছ 260, 270। গত সপ্তাহে আপনার 1 কেজি মাছ ছিল 2000 টাকা, এই সপ্তাহে আপনার 2200-2300 টাকা বেচেছি। কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার 220 এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 380 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে অতি মুনাফার কারণে পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। ভরা মৌসুমেও আলু পেঁয়াজের দাম অতিরিক্ত কেন তা নিয়েও প্রশ্ন তার। বিকেলে রাজধানীর কারণ বাজার টিসিবি ভবনে ঢাকা বিভাগ ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। ভোক্তার মহাপরিচালক শফিকুজ্জামান বলেন, বাজারে পেঁপের কেজি 100 টাকা, পেঁয়াজ 75 টাকা, যা হওয়া উচিত নয়। কৃষকদের সুরক্ষার কথা বলা হলেও পণ্য হাত বদলের কারণে বাজারে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলেন ভোক্তার এই কর্মকর্তা। তিনি বলেন, সম্প্রতি ব্রয়লার মুরগির দাম বাড়ানোর মধ্য দিয়ে একটি চক্র 700 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে এক অনন্য শৈলীর নির্মাতা আলোকচিত্রী নাসির আলী মামুনকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানী শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রামাণ্য চলচ্চিত্রটির প্রিমিয়ার শোটি দেখানো হয়। 62 মিনিট ব্যাপ্তির এই প্রামাণ্য চলচ্চিত্রটিতে বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফির উন্নয়নে নাসির আলী মামুনের গৌরবোজ্জ্বল ভূমিকাকে উপস্থাপন করা হয়েছে। প্রায় 5 দশক নাসির আলী মামুন সৃজনশীল এবং খ্যাতিমান ব্যক্তিত্বদের বিভিন্ন দুর্লভ মুহূর্ত ক্যামেরায় বন্দী করে চলেছেন। তার শিল্পিত স্পর্শে আলোকচিত্রগুলো যেন মূর্ত হয়ে ওঠে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক ছবি তোলার সুবর্ণ সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম। সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো 720 কেজি আম এবং জেলি পুশ করা 409 কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছিল এ আম ও মাছ। সদর উপজেলা সহকারী কমিশনার অসিত কুমার সরকার জানান, আশাশুনির মৎস্যকাটি থেকে আসা 5টি ট্রাক ও 2টি ইঞ্জিন ভ্যান জব্দ করা হয়। পরে 2 চিংড়ি ব্যবসায়ীকে 75,000 টাকা এবং আম ব্যবসায়ীর কাছ থেকে 30,000 টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ আমগুলো ট্রাকের চাকায় পিষে ধ্বংস করা হয় এবং চিংড়িগুলো পুড়িয়ে নষ্ট করা হয়। সাতক্ষীরার আম ও মাছের সুনাম রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অসিত কুমার সরকার। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। উকালতি করে যে কোটি টাকা পেয়েছিল সে তার শেরেবাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক ছিলেন সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদ বীরপতি। সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। দেশের রপ্তানি বাণিজ্য ও তৈরি পোশাক ওভেন বস্ত্রশিল্প খাতে বিশেষ অবদানের জন্য 2022 সালের সিআইপি নির্বাচিত হয়েছেন বিগ বস কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজাউল হোসেন কাজী। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাণিজ্য সচিব, এফবিসিসিআইয়ের সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইপি কার্ড পাওয়া শিল্পপতিরা উপস্থিত ছিলেন। অ্যাপটেক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিগ বস কর্পোরেশন লিমিটেড বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রকৃত বাবা মার সন্ধান চেয়েছেন পালক ছেলে ইকবাল শামসের পরিবার। রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে পালক পরিবারের বিরুদ্ধে 7 দিনের শিশু সন্তান ইকবাল শামসকে চুরির অভিযোগ করেন তারা। মিরপুরের বাসিন্দা পালক বাবা শামসুল হক ও
খালার মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দেশের রপ্তানি বাণিজ্য ও তৈরি পোশাক নিট বস্ত্রশিল্প খাতে বিশেষ অবদানের জন্য 2022 সালের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন ফকির নিটওয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামান। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন তিনি। ফকির নিটওয়ার্স লিমিটেড কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো কুমিল্লা কবি পরিষদ সিইউকেপি বিশেষ সাহিত্য সম্মাননা প্রদান 2023। কুমিল্লা কবি পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলরুমে আলোচনা সভা, মানবিক কবি উৎসব ও দেশ বাংলা প্রকাশনা উৎসব হয়। সিইউকেপির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাট্যকর্মী এমডি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও শিশু সাহিত্যিক আসলাম সানি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা, তারুণ্যের কবি ও সাংবাদিক রেজাউদ্দিন স্ট্যালিন সহ অন্যরা। বক্তারা বলেন, সামাজিকভাবে মানুষ আজ বিপন্ন, সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রবণতা ক্রমান্বয়ে মাথাচাড়া দিয়ে উঠছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জামাল ভুঁইয়াকে $1,62,980 দিতে আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োকে নির্দেশ দিয়েছে ফিফা। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের এই ক্লাবে খেলতে গিয়ে 7 মাস বেতন পাননি জামাল। এতদিন বিদেশি ফুটবলারদের বকেয়া পারিশ্রমিকের দাবিতে বাংলাদেশের ক্লাবগুলো শিরোনাম হতো এবং ফিফা নির্দেশনায় সেই ফুটবলারদের টাকা প্রদানে বাধ্য হতো। এবার বাংলাদেশের ফুটবলারকে বেতন না দেওয়ায় শিরোনাম হয়েছে আর্জেন্টিনা। ম্যারাডোনা মেসির দেশের তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে খেলতে গিয়েছিলেন জামাল ভুঁইয়া, কিন্তু সেখানে 7 মাস খেলেও কোনো বেতনই পাননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। তাই বাধ্য হয়ে 1.5 বছরের চুক্তি ভেঙেই দেশে ফিরে ঢাকা আবাহনীতে যোগ দিয়েছেন জামাল। এরপর আর্জেন্টিনার ক্লাবটির কাছে বকেয়া বেতন দাবি করে ফিফা ট্রাইব্যুনালে নালিশ করেন। ফিফা ট্রাইব্যুনালের বিচারক জামালের পক্ষেই রায় দিয়ে সোল দে মায়োকে $1,62,980 বা বাংলাদেশি মুদ্রায় $1,90,73,000 টাকা জামালকে দিতে নির্দেশ দিয়েছে। চুক্তি অনুযায়ী প্রতি মাসে $12,000 করে পাবার কথা জামাল ভুঁইয়ার। এর সাথে জরিমানা $71,000 এবং 5% সুদ মিলে আগামী 45 দিনের মধ্যে জামালের অ্যাকাউন্টে এই টাকা প্রদানের নির্দেশ দিয়েছে ফিফা ট্রাইব্যুনালের বিচারক। এর আগে 2021 সালে ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের জার্সিতে খেলেছিলেন জামাল। 2023 সালে ডেনমার্ক থেকে বাংলাদেশে এসে জাতীয় দলের হয়ে এ পর্যন্ত 80টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারতের দালালি করে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, হুঁশিয়ারি গয়েশ্বরের। শেখ হাসিনার জনসমর্থন শূন্যের কোটায় মন্তব্য নেতাদের। ভারত পরীক্ষিত বন্ধু হলেও তাদের দয়ায় ক্ষমতায় নেই আওয়ামী লীগ, ওবায়দুল কাদেরের মন্তব্য। নৈরাজ্য করলে বিএনপিকে ডাবল শিক্ষার হুঁশিয়ারি। গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতা দখল করতেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড টঙ্গিপাড়ায় বললেন প্রধানমন্ত্রী। সমবায় উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়ার তাগিদ। ডলারের দাম 7 টাকা বাড়ানোয় জ্বালানি খাতে বাড়তি চাপের আশঙ্কা প্রতিমন্ত্রীর। আমদানি রপ্তানিতে ডলারের রেট আলাদা করার দাবি ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।